আজ আমরা কথা বলবো শুধু একটি দেশের বিষয় নয়, বরং তিনটি বড় দেশের মধ্যে চলমান একটি মহা রাজনৈতিক যুদ্ধের বিষয়। বিশেষ করে তালিবান কিভাবে চীন ও পাকিস্তানকে ধাক্কা দিয়ে ভারতের দিকে ঝুঁকেছে এবং আফগানিস্তানে কয়েক হাজার বছরের পুরনো ধন সম্পদের উপর ভারত কিভাবে নিয়ন্ত্রণ স্থাপন করতে চলেছে, তা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জানব। এটি শুধু সোনার উপর ধন সম্পদের গল্প নয়, এটি এমন তিনটি অসাধারণ ঐতিহাসিক সম্পদের গল্প যা ভারতকে বিশ্বের সবচেয়ে ধনী দেশে পরিণত করতে পারে। একদিকে আমেরিকার কঠোর নিষেধাজ্ঞা, অন্যদিকে চীনের প্রচণ্ড অর্থের লোভ। এই দুইয়ের মাঝে তালিবান অপ্রত্যাশিতভাবে ভারতের পক্ষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। অপারেশন সিন্দুরের পর তালিবান ভারতের প্রতিটি কথা অন্ধভাবে বিশ্বাস করতে শুরু করেছে। কিন্তু কেন, কিভাবে ভারত তালিবানের ভরসা অর্জন করল? এর কারণ হল ভারতের দেওয়া মানবিক সাহায্য। ভারত আফগানিস্তানে 500 মেট্রিক টন গম পাঠিয়েছে, প্রচুর জীবন বাঁচানোর ওষুধে ভরা জাহাজ পাঠিয়েছে, তার শ্রেষ্ঠ প্রযুক্তিগত বিশেষজ্ঞদের আফগানিস্তানে পাঠিয়ে সেখানকার মানুষের সরাসরি সাহায্য করেছে। ভারতের উপর তালিবান এতটাই ভরসা করেছে যে ভারতের একটি ছোট্ট ইঙ্গিতের পরই তালিবান পাকিস্তানের দিকে প্রবাহিত কুনার নদীর জলের পথে তালা লাগিয়ে দিয়েছে। এর ফলে ইসলামাবাদে বড় ধরনের হইচই শুরু হয়েছে। পাকিস্তান কিছুই করতে না পেরে ভারত ও তালিবানের কাছে মিনতি করতে বাধ্য হয়েছে। এই ঘটনা পাকিস্তানের রাজনীতিতে বড় আলোচনার জন্ম দিয়েছে। এখন সরাসরি তালিবান তার পররাষ্ট্রমন্ত্রীকে ভারতে পাঠিয়েছে। পশ্চিমা দেশগুলির মিডিয়া এই ঘটনাগুলি দেখে বিস্মিত। পাকিস্তানি বিশেষজ্ঞরা এই পরিণতির জন্য উত্তেজিত। তালিবান ভারতের উপর এতটাই ভরসা করছে যে তারা তাদের সবচেয়ে বড় গোপনীয়তা, সবচেয়ে বড় ধন সম্পদ ভারতের হাতে তুলে দিতে প্রস্তুত বলে খবর। এটি শুধু বিরল ভূখনিজের বিষয় নয়, এটি প্রাচীন ভারতের সঙ্গে সরাসরি সম্পর্কিত তিনটি অসাধারণ ও ঐতিহাসিক ধন সম্পদের গল্প। এই ধন সম্পদ যদি ভারতের হাতে আসে, তাহলে ভারতের কোষাগার এতটাই ভরে যাবে যে বিশ্ব অর্থনীতি বদলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ভারতের অর্থনীতি শীর্ষস্থানে পৌঁছে যাবে। এই ভিডিওতে আমরা এর বিস্তারিত জানব। শতাব্দী ধরে আফগানিস্তানে বন্দী থাকা অতি মূল্যবান ভারতীয় কলাকৃতিগুলি এখন ভারতে ফিরে আসার জন্য গণনা শুরু হয়েছে। ভারত যে অসাধারণ পরিকল্পনা তৈরি করেছে তা বুঝে নেওয়া যাক। এটি কেবল একটি সাধারণ কূটনৈতিক সাফল্য নয়, এটি ভারতের নরম শক্তির ব্রহ্মাস্ত্র। নরম শক্তি মানে সামরিক শক্তি ব্যবহার না করে আমাদের সংস্কৃতি, অর্থনীতি ও কূটনৈতিক পথের মাধ্যমে অন্য দেশকে প্রভাবিত করা। ভারত একটি গুলিও না ছুঁড়ে আমেরিকা 20 বছরে $2 ট্রিলিয়ন খরচ করে এবং রাশিয়া তার পূর্ণ সামরিক শক্তি ব্যবহার করেও যা করতে পারেনি তা অর্জন করেছে। আগস্ট 2021-এ তালিবান কাবুল দখল করার সময় গোটা বিশ্ব তাদের দূতাবাস বন্ধ করে দিয়েছিল। আফগানিস্তানে এখন অন্ধকার দিন আসবে বলে সবাই ভেবেছিল। পাকিস্তান তখন উৎসব পালন করছিল। তারা ভেবেছিল আফগানিস্তান এখন তাদের পকেটে ভারতের বিরুদ্ধে ব্যবহার করা যাবে। অন্যদিকে চীন তার চেকবুক কূটনীতি, অর্থাৎ টাকা দিয়ে দেশগুলিকে নিজের দিকে টানার জন্য প্রস্তুত ছিল। তারা আফগানিস্তানের $3 ট্রিলিয়ন মূল্যের খনিজ সম্পদের উপর নজর রেখেছিল। কিন্তু এই দেশগুলি একটি বড় ভুল করছিল। তারা বুঝতে পারেনি যে এটি 2025-এর নতুন ভারত। এই নতুন ভারত পর্দার পিছনে থেকে সতর্ক ও কৌশলগতভাবে পা ফেলছে। ভারত তালিবান সরকারকে সরাসরি স্বীকৃতি দেওয়ার কথা বলেনি, বরং তারা আফগানিস্তানের মানুষের সঙ্গে সরাসরি সম্পর্ক গড়ে তুলেছে। এটি একটি বুদ্ধিমান কূটনৈতিক পদক্ষেপ। আফগানিস্তানে যখন শিশুরা ক্ষুধায় কষ্ট পাচ্ছিল, তখন ভারত থেকে গমের বস্তা পাঠানো হয়েছে। হাসপাতালে ওষুধ ফুরিয়ে গেলে ভারত থেকে জীবন বাঁচানোর ওষুধ পাঠানো হয়েছে। ভারত কাবুলের ঐতিহাসিক ইন্দিরা গান্ধী শিশু হাসপাতালকে দত্তক নিয়ে সেখানকার চিকিৎসা সেবা উন্নত করেছে। তালিবানের দখলের পর সেখানে আটকে পড়া নিজের নাগরিক আফগান হিন্দু ও শিখদের স্থানান্তরের জন্য ভারত অপারেশন দেবী শক্তি সফলভাবে পরিচালনা করেছে। এটি ভারতের প্রাচীন মহান নীতি বসুধৈব কুটুম্বকমের সত্যিকারের প্রয়োগ। এই নীতি তালিবানকে ভাবতে বাধ্য করেছে, কে প্রকৃত বন্ধু, কে বিশ্বাসঘাতক, তা তালিবানের কাছে পরিষ্কার হয়ে গেছে। পাকিস্তান কিভাবে নিজের স্বার্থের জন্য তাদের ব্যবহার করেছে, চীন কিভাবে তাদের খনিজ সম্পদ লুট করতে ঋণের ফাঁদে ফেলতে চেয়েছে, তা তাদের কাছে স্পষ্ট। কিন্তু ভারত কোনো শর্ত ছাড়াই কেবল মানবিকতার নামে তাদের সাহায্য করছে। এই ভরসার কারণেই ভারত ও তালিবানের সম্পর্ক উচ্চ স্তরে পৌঁছেছে। তালিবান ভারতের কাছে তার সবচেয়ে বড় গোপনীয়তা,
বিশ্ব থেকে লুকানো ধন সম্পদ হস্তান্তর করতে প্রস্তুত। এই ধন সম্পদ শুধু সোনারূপো নয়, এগুলি আফগানিস্তানের মাটির নিচে শতাব্দী ধরে পুঁতে রাখা। আজ ভারতের কাছে এগুলি ফিরিয়ে আনার একটি সুবর্ণ সুযোগ এসেছে। আফগানিস্তানে থাকা 3টি গুরুত্বপূর্ণ ধন সম্পদের কথা বলি। প্রথমটি হল ব্যাকট্রিয়ান গোল্ড মহাখজানা। এখন আমরা বিশ্বে ব্যাকট্রিয়ান গোল্ড নামে পরিচিত এই ধন সম্পদের কথা বলবো। বিংশ শতাব্দীর সবচেয়ে বড় প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলির মধ্যে এটি একটি। এটিকে মিশরের রাজা টুটানখামুনের সমাধি আবিষ্কারের সঙ্গে তুলনা করা হয়। এটি অত্যন্ত বিশাল, অত্যন্ত মূল্যবান এবং অত্যন্ত রহস্যময়। এর সামনে বিশ্বের বড় বড় ধন সম্পদও ম্লান হয়ে যায়। এর গল্প একটি হলিউড থ্রিলার সিনেমার চেয়ে কম নয়। বছর 1878, আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়নের আক্রমণের ঠিক আগের সময় উত্তর আফগানিস্তানের সুবরগান জেলায় তিল্লা অর্থাৎ সোনার ঢিবি নামক স্থানে সোভিয়েত আফগান প্রত্নতাত্ত্বিক দল খনন করছিল। এর নেতৃত্বে ছিলেন মস্কোর ভিক্টর সারিয়ানিডি। তাদের 6টি সমাধি মিলেছিল। এগুলি প্রায় 2000 বছর পুরনো। এগুলি সাধারণ মানুষের সমাধি নয়, এগুলি ছিল সেই সময়ের 6 জন ধনী জায়বর নেতা ও রানীর সমাধি। এই সমাধিগুলি খোলার সময় ভিতরের দৃশ্য দেখে ভিক্টর সারিয়ানিডি ও তার দল হতবাক হয়ে গিয়েছিলেন। সমাধির ভিতরে 20,000-এর বেশি সোনার জিনিস ছিল। প্রতিটি জিনিস খাঁটি সোনা দিয়ে তৈরি, আর তাতে যে কারুকার্য ছিল তা এতটাই অসাধারণ যে আজকের আধুনিক ডিজাইনও তার কাছে ম্লান। সোনার পোশাক, সোনার মুকুট, সোনার বালা, হার, আংটি, অস্ত্র সবই সোনার। এগুলির উপর কামদেব, ডলফিন, ড্রাগন ও দেবতার আকৃতি খোদাই করা ছিল। এতে পান্না, মানিক ও ল্যাপিস লাজুলির মতো মূল্যবান রত্ন বসানো ছিল। শুধু তাই নয়, এই সমাধিতে 25 থেকে 30 বছর বয়সী এক মহিলার কঙ্কাল ছিল। তাকে জায়াবর রানী বলা হতো। তিনি তার গোটা শরীর ঢেকে ফেলার মতো গয়না পরেছিলেন। তার সঙ্গে একটি সোনার মুকুট পাওয়া গিয়েছিল। এটি জায়াবর জীবনধারার প্রতীক। আরেকটি সমাধিতে একজন পুরুষ নেতা ছিলেন। তার কাছে সাইবেরিয়ান শৈলীর ছুরি ও চীনা সোনার বেল্টের বাকল ছিল। একটি সমাধি থেকে রোমান সম্রাট অগাস্টাসের মুদ্রা পাওয়া গিয়েছিল। কিন্তু এই ধন সম্পদের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ সম্পর্ক ভারতের সঙ্গে। পুরুষ নেতার সমাধি থেকে একটি সোনার ভারতীয় মেডেলিয়ান পাওয়া গিয়েছিল। এই মেডেলিয়ানে বুদ্ধ ভগবানের প্রতীক ছিল। এটিকে বুদ্ধ ভগবানের প্রাচীনতম চিত্রগুলির একটি হিসেবে বিবেচনা করা হয়। এতে একটি দেবী সিংহ বা চিতার মতো প্রাণীর উপর শোয়ার হয়ে হাতে একটি চক্র ধরে আছেন। এটি বৌদ্ধ ধর্মে ধর্মচক্রের প্রতীক। এটি থেকে সহজেই বোঝা যায় যে সেই সময়ের কুষাণ সাম্রাজ্যের উপর ভারতীয় সংস্কৃতি ও বৌদ্ধ ধর্মের প্রভাব কতটা গভীর ছিল। আফগানিস্তানে সোভিয়েত যুদ্ধের সময় এই ধন সম্পদ কাবুলের রাষ্ট্রপতি ভবনের বেসমেন্টে লুকিয়ে রাখা হয়েছিল। তারপর মুজাহিদিনের সময় তারপর তালিবানের প্রথম শাসন কিন্তু এই ধন সম্পদের কথা কেউ জানত না। সবাই ভেবেছিল এই ধন সম্পদ চিরতরে লুট হয়ে গেছে বা ধ্বংস হয়ে গেছে। কিন্তু 2003-এ তালিবানের শাসন শেষ হলে এই ধন সম্পদ অবাক করার মতো সেই বেসমেন্টেই নিরাপদে পাওয়া গেল। এটি বিশ্বের বিভিন্ন দেশে প্রদর্শনের জন্য পাঠানো হয়েছিল। 2021-এ তালিবান আবার ক্ষমতায় এলে তারা এই ধন সম্পদ রক্ষার প্রতিশ্রুতি দিয়েছিল, কারণ এটি আফগানিস্তানের জাতীয় ঐতিহ্য। ভারতের ইতিহাসের সঙ্গে সম্পর্কিত এমন ধন সম্পদ আজ তালিবানের নিয়ন্ত্রণে রয়েছে, আর সেই তালিবান আজ ভারতকে তার সবচেয়ে বিশ্বস্ত অংশীদার হিসেবে বিবেচনা করছে। এটি ভারতের জন্য একটি ঐতিহাসিক সুযোগ। ভারত তালিবানের সঙ্গে এই ধন সম্পদের নিরাপত্তা ও গবেষণার উপর কাজ করতে পারে। আফগানিস্তানের ইতিহাস ভারতের ইতিহাসের সঙ্গে কতটা গভীরভাবে জড়িত তা বিশ্বকে জানাতে পারে। এই ধন সম্পদ শুধু সোনা নয়, এটি চীন ও পাকিস্তানকে শায়েস্তা করার অস্ত্র। দ্বিতীয়টি হল বেগ্রাম খজানা। এখন আমরা এমন একটি ধন সম্পদের কথা বলবো যার নাম শুনলেই বিশ্বের বড় বড় জাদুঘর ও ইতিহাসবিদরা বিস্মিত হয়। সেটি হল বেগ্রাম খজানা। এটি শুধু সোনার উপর স্তূপ নয়, এটি যেন একটি টাইম মেশিন। আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে প্রায় 80 কিলোমিটার দূরে বেগ্রাম নামে একটি স্থান রয়েছে। প্রাচীনকালে এটিকে কপিশ বলা হতো। এটি ছিল মহান কুষাণ সাম্রাজ্যের রাজধানী। কুষাণ সাম্রাজ্য উত্তর আফগানিস্তান থেকে ভারতের মথুরা ও বেনারস পর্যন্ত বিস্তৃত একটি শক্তিশালী সাম্রাজ্য ছিল। এই সাম্রাজ্য ছিল বিশ্বের সবচেয়ে বিখ্যাত বাণিজ্য পথের অংশ। এই স্থানে 1836 থেকে 1840-এর মধ্যে ফরাসি প্রত্নতাত্ত্বিক দল খনন করছিল। তারা কি জানত যে তারা ইতিহাসের সবচেয়ে বড় রহস্যগুলির একটি উন্মোচন করতে চলেছে? খননের সময় তাদের 2টি কক্ষ মিলেছিল।
সেগুলি দেওয়াল দিয়ে সম্পূর্ণভাবে বন্ধ করা ছিল, যেন কেউ ইচ্ছাকৃতভাবে কোনো মূল্যবান জিনিস বিশ্বের চোখ থেকে লুকিয়ে রেখেছিল। দেওয়াল ভাঙার পর ভিতরের জিনিস দেখে তারা হতবাক হয়ে গিয়েছিল। ভিতরে ধন সম্পদ ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল, কিন্তু এই ধন সম্পদের মধ্যে সবচেয়ে বিশেষ ও বিস্ময়কর বিষয় ছিল বেগ্রাম আইভরি, অর্থাৎ ভারতের সঙ্গে সরাসরি সম্পর্কিত হাতির দাঁতের তৈরি কলাকৃতি। বিশেষজ্ঞরা এই দাঁতগুলি পরীক্ষা করে জানতে পারেন যে এগুলি ভারতীয় হাতির দাঁত দিয়ে তৈরি এবং এর কারুকার্য মধুরা শিল্পশৈলীর সঙ্গে মিলে যায়। এগুলি আসবাবপত্রের অংশ, যার উপর মহাভারত ও রামায়ণের গল্পের দৃশ্য খোদাই করা রয়েছে।